রে জুই, তোর কি অবস্থা? আর তোর পড়ালেখা কেমন চলছে? আরে কোথায় যাচ্ছিস? খেয়ে যা। ওর কথা বাদ দে তো, ও তো এমনই করে। তুই নাস্তাটা করে দিবি। কি রে, তোর মুখটা গোমড়া কেন? কি হয়েছে তোর? আমার মন খারাপ কেন তুমি জানো না? তুমি সব ভুলে গেছো? তোমাকে আমি কতদিন ধরে বলছি ভাইয়া যে আমার হাতের ফোনটা পুরনো হয়ে গেছে, তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দাও। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই একটা ফোন আর আমি কতদিন ইউজ করবো বলো? বোন, আমি কি করব বল? আমি এক মাসে যত বেতন পাই তা দিয়ে বাসা ভাড়া সংসার খরচ দিয়ে সব চলে যায়। আর তোদের পড়াশোনার খরচ তো আছেই। এছাড়া আমি আর কি করতে পারি বল? আমার হাতে একটা টাকাও থাকে না। যদি থাকতো তাহলে তোকে এই মাসে আমি একটা ফোন কিনে দিতাম। তুই একটু কষ্ট করে এই পুরনো ফোনটা একটু চালা। আমি সামনের মাসে বেতন পেয়ে তোকে নতুন একটা ফোন কিনে দেবো। যখনই তোমার কাছে ফোন চাই তখনই বলো কিছুদিন কষ্ট কর, তারপরে তোর নতুন একটা ফোন কিনে দেবো। এই করতে করতে তুমি 4 মাস পার করে দিছো, ফোন কিনে দেওয়ার কোনো খবরই নাই। আসলে না ভাইয়া, তুমি আর আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। ফোন কিনতে হলে না মনের দরকার হয়, টাকার দরকার হয় না। খুব তো বলছিলা বাবা মারা যাওয়ার সময় যে আমরা যখন যেটা আবদার করবো সব আবদার পূরণ করবা, নিজের জীবনের বিনিময় হলেও সব কিছু পূরণ করবা। কই গেল তোমার সেই কথা? বাবা না বাবাই হয়, বাবার মতো না কেউ হতে পারে না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতেই হতো না। বোন, তুই এসব কি বলছিস? আমি তোকে ইচ্ছা করে ফোন কিনে দিচ্ছি না। হ্যাঁ ভাইয়া, তুমি না ইচ্ছে করে আমাকে ফোনটা কিনে দিচ্ছ না। তুমি চাইলে আমাকে একটা ফোন কিনে দিতে পারতা, তুমি তো ফোন কিনে দিবা না। আচ্ছা ভাইয়া, তুমি তো মাসে কম টাকা ইনকাম করো না, সব টাকা কি আমাদের সংসারের পিছনে খরচ করো? সংসারের পিছনে তো খরচ করো না, কিছু টাকা তো ভবিষ্যতের জন্যও রেখে দাও। কারণ তুমি তো জানো আমাদের পিছনে সব খরচ করে ফেললে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি সবাই না স্বার্থপর, সেই সাথে তুমিও স্বার্থপর। জুই, চুপ কর। তুই কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? যে ভাই দিন রাত পরিশ্রম করে তোদের পিছনে টাকা খরচ করে যাচ্ছে, তোদের চাহিদা পূরণ করে যাচ্ছে, আর সেই ভাইকে তোরা স্বার্থপর বলছিস? তোর বিবেকে কি একটু বাঁধলো না? হ্যাঁ মা, এখন তো আজে বাজে কথা বলবাই। আমরা তার ইনকাম করতে জানি না, ভাইয়া তো ইনকাম করতে জানে, এই জন্য ভাইয়া সব কথাই শুনো। তোমরা না সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া আর কিছুই বোঝো না। ধ্যাৎ। আরে বাবা, তুই জিওর কথা কিছু মনে করিস না। ওরা ছোটবেলা থেকেই এরকম, ওরা নিজেরাই তো স্বার্থপর। আর তোকে বলছে ওরা স্বার্থপর? ওরা নিজেদের বিলাসিতা ছাড়া কিছু বোঝে? তুই ওদের কথা কষ্ট পাস না বাবা। মা, আমি আমার ভাই বোনদের কথায় কখনো কষ্ট পাই না। শুধু নিজের কাছে খারাপ লাগে যে আমার ভাই বোনের শখ আমি পূরণ করতে পারি না। এটা আমার জন্য একটা অপারগতা। বাবা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে আমার ভাই বোনদের সকল চাহিদা আমি পূরণ করব, কিন্তু আমি তা করতে পারিনি। আমি নিরুপায় মা। আচ্ছা বাদ দে তো বাবা, ওরা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তুই ওসব নিয়ে আর মাথা ঘামাস না। তুই তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যা। কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে? তুমি জানো না আমার ফ্রাইডেতে বের হতে প্রবলেম আছে, তাও জেনে বুঝে রাখছো। কি হয়েছে? বসো। এই ভর দুপুরে এখানে একা একা বসে আছো, তুমি অফিসে যাওনি? আজকে অফিস ছুটি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। ঠিক আছে, তা না আমি বুঝলাম, কিন্তু তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, ঠিক ঝামেলা না, একটু বিপদে আছি। আচ্ছা, তোমার একটা বন্ধু ছিল না, সেকেন্ড হ্যান্ড ফোন কিনে বেচা করে? কেন, ওর কাছে কি দরকার? আমার এই ফোনটা সেল করতে হবে, একটু দেখো না। তুমি তোমার এই ফোনটা সেল করবা? তোমার এটা কত পছন্দের একটা ফোন, তুমি তো কোনোদিনও তোমার এই ফোনটা সেল করার কথা আমাকে বলোনি। তুমি অফিসে এত ভালো পারফরমেন্স করেছিলে, অফিস থেকে তোমাকে এত দামি একটা ফোন দিয়েছে, তুমি ফোনটা সেল করে দিতে চাচ্ছ? আর তুমি ফোন বিক্রি করলে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? শখের ফোন ছিল, কিন্তু শখটা এখন মিটে গেছে, আর দামি ফোন ইউজ করার ইচ্ছা এখন আর নেই। আমার বোন অনেকদিন ধরে বায়না করছে যে একটা ফোন কিনবে। এই ফোনটা সেল করার পরে যে টাকাটা পাবো ওটা দিয়ে ওকে একটা ফোন কিনে দেবো। আর স্মার্টফোন এমনিতে আমার খুব একটা ভালো লাগে না। আমি তোমার সাথে কথা বলার জন্য একটা বাটন ফোন কিনে নেবো। সব সময় তুমি এরকমই করো। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? তুমি তোমার অফিস থেকে এই ফোনটা গিফট পেয়েছো, তুমি এই ফোনটা বিক্রি করে তোমার বোনকে ফোন কিনে দিবা কেন? আমার থেকে কি টাকা নেওয়া যায় না? আমি কি পর?
তুমি কেন আমার থেকে তোমার টাকা নিলে প্রবলেম কি? ও তো আমার ছোট বোন, আমার থেকে টাকা নাও, একটা নতুন ফোন কিনে ওকে দাও, তোমাকে এই ফোন বিক্রি করতে হবে না। আচ্ছা, আমি কি তোমার কাছ থেকে কখনো টাকা নিয়েছি? ফার্দার এরকম কথা আমাকে আর বলবে না, তাহলে আমি তোমার সাথে আর দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, রাগ করতে হবে না। এখন কি করবো বলো? আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার ওই ফ্রেন্ডকে একটু বলো যাতে ফোনটা একটু তাড়াতাড়ি সেল করে দেয়। টাকাটা আমার ইমার্জেন্সি দরকার, বাসায় যাওয়ার সময় ফোন কিনে নিয়ে যাব। আমার ছোট বোনটা ওর মুখ ফুলিয়ে বসে আছে। তুমি তো ভালো কেন? তোমার মতো এত ভালো মানুষ আমি আমার লাইফে কাউকে দেখি, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আরে কে বলেছে আমি ভালো? আসলে সব পুরুষরা একই রকম, দায়িত্ব এসে গেলে সব কিছু স্যাক্রিফাইস করে দেয়। আর আমি তো সবার সুখের জন্য এগুলো করি। পরিবারের চাপ তো আমার উপরে, সবার ভালোটা দেখতে হয়, সবসময় নিজেরটা ভাবলে হয় না। কি ব্যাপার মা, তুমি এত রাতে এখানে বসে আছো, ঘুমাওনি? ডাক্তার না বলেছে তোমাকে ঠিক সময় মতো ঘুমাতে? আর এমনিতে তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, যদি এভাবে রাত জেগে থাকো তাহলে কি হবে বলো তো? কিভাবে ঘুমাই বল? আমি তোর মা, এত রাত হয়ে গেছে, সন্তান বাড়ি ফিরে নাই, মা কিভাবে ঘুমায় বল? সেই সন্ধ্যা থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন বন্ধ পাচ্ছি, আমার চিন্তা হয় না বুঝি? আচ্ছা, তুই তো কোনোদিন ফোন বন্ধ রাখিস না, আর কখনো এভাবে রাত করে বাড়িও ফিরিস না। ও ওই মা, আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, তাই ফোনটা অফ হয়ে গেছিল। আর ওই অফিসের একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে দেরি হলো। আচ্ছা, জুই কোথায়? জুইকে তো দেখছি না। সে তো দুপুর থেকে মুখ গোমরা করে রুমে শুয়ে আছে, খেতে ডাকলাম তাও খায়নি। ওদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সারাদিন মনে হয় কিছু খাসনি, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ঠিক আছে মা, তুমি খাবার রেডি করো, আমি জুইকে নিয়ে আসছি। কি, আমার অভিমানী বোনটা এখনো আমার উপর রাগ করে আছে, তাই না? বিশ্বাস কর বোন, আমি তোকে কখনো কষ্ট দিতে চাই না। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেছি তোর শখ মেটানোর, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি আর সামর্থ্যের কারণে হেরে যাই। কিন্তু বোঝার চেষ্টা কর, আমি তোদেরকে অনেক ভালোবাসি। থাক, আর ভালোবাসা দেখাইতে হবে না। অনেক ভালোবাসা দেখাইছো, অনেক আবেগ দেখাইছো। কতদিন ধরে বলতেছি যে আমাকে একটা নতুন ফোন কিনে দাও, এখন পর্যন্ত খবরই নাই। শোনো ভাইয়া, তুমি যেই পর্যন্ত আমাকে একটা নতুন ফোন কিনে না দিবে, আমি কিছু খাবও না, কিছু করবও না। ততদিন পর্যন্ত তোকে আর অপেক্ষা করতে হবে না। কি এখনো রাগ করে আছিস? ওহো, কি করা যায় বলতো? কিছু তো একটা করতে হবে, দেখি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সারপ্রাইজ, নিউ ফোন। হাস, নতুন ফোন, এটা আমার জন্য। এত সুন্দর ভাইয়া, তাহলে তুমি সকালে নাটক কেন করলা? আমার সাথে না করলেই তো পারতা। কি সুন্দর ফোন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। আমি আসলে দেখতে চাইছিলাম যে আমার অভিমানী বোনটা আমার উপর কত অভিমান করে থাকতে পারে। খুশি তো? আমি অনেক খুশি ভাইয়া। আচ্ছা, তাহলে অভিমান তো শেষ, এবার চল খেতে চল। চল। ঠিক আছে, চলো। কে বন্ধু, ভয় পেয়েছস? নতুন বাইক কিনলাম, ভালো হয়েছে না? তাই তো দেখছি, বাজারের সব থেকে লেটেস্ট বাইকটা কিনে এনেছিস। আরে বেটা, লেটেস্ট জিনিস আসলে তো আমার কাছে কোনো বিষয় না, এটা আমার কেনার জন্য খুবই মনে কর যে মাথার মধ্যে কেরা উঠে। আচ্ছা বন্ধু, মানে অফিস থেকে তোর বাসা তো অনেক দূর, তুই এরকম কষ্ট করে প্রতিদিন আইটা যাস না?
মানে তুই তো চাইলে আমার মতো একটা বাইক কিনতে পারোস, কারণ তোর স্যালারি আমার স্যালারি তো এক বেটা। বন্ধু, আচ্ছা আমার এখন বাজারে যেতে হবে, তুই থাক আমি আসি। সে কি মানে অফিস শেষ করে তোর আবার নিজের কষ্ট করে বাজারে যাইতে হয়? আচ্ছা তোর না একটা ছোট ভাই আছে, ও তো অনেক বড়, ও বাজার করলে সমস্যা কি? ওর হাতে অত সময় কই, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে না সারাদিন। আর তো ছোট মানুষ, বাজারের ব্যাপারে কি বা বুঝবে, আমিও কিছু বলি না। আমি যতদিন আছি আমার ছোট ভাই কেন কষ্ট করতে যাবে। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আবার, তুই থাক। সারা জীবন বন্ধু আমার শুধু পরিবারের কথা ভাইবা গেল, নিজের কথা একবারও ভাবলো না। শোনো মা, আজকের থেকে আমি যখন যা চাবো আমাকে তাই দিতে হবে। তোর কথাই চলবে নাকি? আমার কথা চলবে না মানে? আমি এই বাড়ির ছেলে। কি ব্যাপার হাসান, তুই মায়ের সাথে এভাবে উঁচু গলায় কথা বলছিস কেন? কি সমস্যা আমাকে বল। কি সমস্যা বুঝো না? বোঝো না কি সমস্যা? যখন এই ভাঙ্গারি বাইক কিনে দিছিলে তখন তো খুব করে বলেছিলে ভাইয়া এই ভাঙ্গারি বাইকটা একটা বছর চালা, তারপর তোকে সুন্দর একটা বাইক কিনে দেবো। কই 2টা বছর হয়ে গেল, বাইক তো কিনে দিলা না, কিছুই কিনে দিলা না। যখন এই ভাঙ্গারি বাইক নিয়ে আমি ভার্সিটিতে যাই, আমার বন্ধু বান্ধব কি করে জানো? আমাকে পচায় কথা বলে, দেখ দেখ ভটভটি একটা ভাঙ্গারি বাইক নিয়ে আসে। এই মজা আমার পছন্দ হয় না। আমাকে যদি তাড়াতাড়ি বাইক না কিনে দিতে পারো তাহলে আমি আর ভার্সিটিতে যাবো না। হাসান, তুই এসব কি বলছিস? তুই জানিস না বর্তমানে আমাদের সংসারের অবস্থা কি? আমার ছেলেটা সারাটা দিন কষ্ট করে যাচ্ছে এই সংসারের জন্য, একটা দিনও বিশ্রাম নেয় না, ছুটির দিনও বাইরে কাজ করে শুধুমাত্র এই সংসারটা ভালো মতো চালানোর জন্য। নিজের সব সুখ বিসর্জন দিয়েছে এই সংসারের জন্য। আমার ছেলেটা প্রত্যেক দিন পায়ে হেঁটে অফিসে যাচ্ছে। কই সে তো একটা বারের জন্য আমাকে বলেনি যে মা আমার একটা নতুন বাইক কিনতে হবে, আমার পায়ে হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে। আর তুই সামান্য ভার্সিটিতে যাবি, তোর একটা নিউ মডেলের বাইক কিনতে হবে? না, পারবে না আমার ছেলে তোদের ভাই বোনের এত চাহিদা পূরণ করতে। কারণ কারণ আমার ছেলেও একটা মানুষ। তো আমি কি করবো? তোমার ছেলে সংসারের দায়িত্ব নিতে পারে না তো করে কেন? শোনো, দায়িত্ব যেহেতু নিতে পারবে না তাই বলো সে গলায় দড়ি দিয়ে মারা যাক। হাসান, মা তুমি কি করলে এটা? তুমি গায়ে কেন হাত তুলছো? বড় হয়েছে না? তুমি চুপ থাকো, আমি বুঝিয়ে বলছি। না আজকে তুই আমাকে চুপ থাকতে বলবি না। আমি চুপ থাকি বলে ওদের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। ওরা শুধু নিজেদেরটা নিয়েই ভাবে, তোকে নিয়ে তো ভাবে না। মা তুমি চুপ করো, আমি ওকে বুঝিয়ে বলছি। ভাই তুই কিছু মনে করিস না, আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি, তো আমি সমস্যাটা কাটিয়ে উঠি, তারপরে তোকে বাইক কিনে দেবো। ছাড়ো, হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি মাকে আমার বিরুদ্ধে করেছো, তুমি আমার ভালোই চাও না। যেহেতু এই সংসারে আমার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই, এই সংসারে আমি থাকতে চাই না। আমি আজই এই বাড়ি থেকে চলে যাবো। হাসান কোথায় যাচ্ছিস তুই? শোন, যা যা, তোর মতো স্বার্থপর সন্তানের আমার দরকার নেই, যে নিজেরটা বুঝে অন্যটা বুঝে না। এখন তো তাড়িয়ে দিবা মা। আমরা তো এই বাসার কেউ না, আমরা তো এই বাসার মানুষই না। আমরা যখনই কিছু বলতে যাই তখনই হয়তো চিল্লাচিল্লি করো না গায়ে হাত তুলো। এক কাজ করো মা, তুমি আমাকেও মারো, আমি ওই বাসা থেকে চলে যাই। জুই, আচ্ছা মা, আমি তোমাকে না কতবার বলেছি ওদের কিভাবে বকবে না, তারপরে তুমি ওদের হাত তুলেছো কেন? ও বড় হয়েছে না, কষ্ট পায় না? আর আবদার তো আমার কাছেই করবে, কারণ আমি তো ওদের বড় ভাই। তাছাড়া এত রাতে ও বাড়ি থেকে বের হয়ে গেল, কোথায় যাবে, কি করবে, কি খাবে, ওর কি হবে? আচ্ছা তুই ওদেরকে নিয়ে এত ভাবিস কেন? ওরা তো তোকে নিয়ে ভাবে না। ও জাহান্নামে গেছে, ও চলে যাক, তুই এত টেনশন করিস কেন? ওরা হচ্ছে স্বার্থপর, ওরা কখনোই তোর ভালোটা বুঝবে না। ওর দৌড় কতখানি সেটা আমার ভালো করে জানা আছে। ও দেখবি নিজে নিজে ঠিকই চলে আসবে। এই মেয়ে, এই খাড়াও। কি ব্যাপার? তোমার আজ কয়দিন থেকে আমি খুঁজে বেড়াইতেছি, কোথাও খুঁজে পাইতেছি না। আচ্ছা তুমি বাড়ির ভিতরে ঢুকো কখন আর বাইরে কখন সেটা আমাকে বলো তো। চাচা আপনি আমাকে খুঁজছিলেন?
কেন বলুন তো? আরে তোমারে খোঁজ করবো না আমি কাকে খোঁজ করব? তুমি আজ 3টা মাস তুমি আমাকে বাসা ভাড়া দিচ্ছ না, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে বাড়ি ভাড়া নেওয়ার সময় তো ঠিকই বলছিলা যে চাচা আপনি বাড়ি ভাড়া নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি মাসের প্রথম সপ্তাহে আপনাকে টাকা দিয়ে দেবো। তো এখন প্রথম সপ্তাহ গেল কোথায়? 3 মাস পার হয়ে গেছে, তোমার এখনো আমার টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, ব্যাপারটা কি? আসলে আঙ্কেল হয়েছে কি, আমি একটু সমস্যায় পড়ে গেছি। আর আপনার ভাড়া দিতে তো আমি 1 সপ্তাহের বেশি কখনো দেরি করিনি। এবার একটু সমস্যার ভিতরে আছি তো তাই দেরি হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি সামনের মাসে আপনার ভাড়া সব শোধ করে দেবো। আপনি আমাকে আরেকটা মাস সময় দিন। আমি কি শুধু তোমাদের সমস্যা দেখবো? তাহলে আমার সমস্যা দেখবে কে? আমি তো মহা সমস্যাতে আছি। আমার ছেলে, আমার একমাত্র ছেলে অসুস্থ, তার চিকিৎসা তো অনেক টাকা লাগবে। দেখো বাবা, তোমাকে আমি বারবার বলতেছি, এখন আবার বলতেছি, আমার 10 তারিখের ভিতরে যদি টাকা যদি না দাও তাহলে আমি তোমাদের সবাইকে ঘর থেকে বের করে দেবো, আর ফার্নিচার যা কিছু আছে সবকিছু নিয়ে আমি ঘরে তালা ঝুলিয়ে দেবো, কথাটা মনে রাখো। আঙ্কেল, আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমার অসুস্থ মাকে নিয়ে আমি কোথায় যাব? প্লিজ আঙ্কেল, আমাকে একটু সুযোগ দিন আঙ্কেল, প্লিজ। আর কোনো সময় নাই, আমি যেটা বলছি সেটাই মনে রাখবা। তারিখ 10, এই মাসের 10 তারিখের ভিতরে টাকা দিতে হবে। বন্ধু, বয়স তো আর কম হইল না রে, ভাবতেছি যে বিয়েটা করে ফেলবো। তবে অটোক একটা মেয়ের ছবি পাঠাইছে, খুব ভালো লাগছে আমার কাছে মেয়েটারে। যদি সব ঠিকঠাক থাকে ওই মেয়েটারে তোর ভাবি বানাবে ইনশাল্লাহ। কি ঘটনা কি, তোদের তো কোনো সময় এরকম চুপচাপ থাকতে দেখি নাই, আজকে হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেলি, বিষয়টা কি? বন্ধু, তোকে আর নতুন করে কি বলবো বল? তুই তো জানিস গত 3 মাস ধরে চাকরিটা আমার নেই। চাকরিটা চলে গেছে, কোনো রকমের টিউশনি করে সংসারটা চালাচ্ছি, কিন্তু বাড়ির কেউ এখনো জানে না, আর মাকেও এখনো বলিনি। মা যদি জানে আমার চাকরি নেই তাহলে অনেক ভেঙে পড়বে। বাড়ি ভাড়াটাও 3 মাসের বাকি। বাড়িওয়ালা এসেছিল, বললো যে সময় মতো টাকা দিয়ে দিতে। তাছাড়া এও বলেছে যে টাকা যদি ঠিক সময় মতো না দিতে পারি তাহলে ঘরের ফার্নিচার রেখে দেবে। এখন তুই বল, টিউশনি করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, বাড়ি ভাড়া কিভাবে দেব? বন্ধু, তুই আমার একটু উপকার করতে পারবি? দেখ, আমি খুব বিপদে পড়ে তারপরে তোকে বলছি, না হলে এভাবে সাহায্য চাইতাম না। তুই আমাকে কিছু টাকা দিয়ে হেল্প কর, তাহলে আমার সমস্যাগুলো মিটে যাবে। আর আমি একটা চাকরির অ্যাপ্লাইও করেছি, চাকরিটা মনে হয় পেয়ে যাব। আর বেতন পেলে সবার আগে তোর টাকায় দিয়ে দেব, আমি কথা দিলাম। তুই একটু দেখ না। না বন্ধু, আমি আসলে তোর কথা বুঝতে পারছি, বুঝছিস? আসলে হয়েছে কি, বইলে বিশ্বাস করবি কিনা জানি না, আমার হাতে আসলে কোনো টাকা পয়সা নেই। তুই তো ভালো করেই জানোস যে আমি যে টাকা বেতন পাই সব টাকাই মানে গ্রামের বাড়িতে বাবা মারে দিয়ে দিই। বাবা মাও অসুস্থ, চিকিৎসা করাইতে অনেক টাকা পয়সা লাগে। বিশেষ করে বন্ধু, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার হাতে টাকা পয়সা থাকলে আমি তোর টাকা পয়সা দিতাম, নাই। বন্ধু, তুই এটা কি বললি? তুই আমার শেষ ভরসা ছিলি। তুই তো জানিস যে তুই ছাড়া আমার আর কেউ নেই। এখন এতগুলো টাকা আমি কার কাছে চাইবো, আর কেই বা দেবে? খুব একটা বিপদে পড়ে গেলাম রে। বন্ধু, তুই একটু বস, আমি আসছি। দীপ্ত, তুমি কই? তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আমার ফোন কেন রিসিভ করতেছো না? কোথায় ছিলে তুমি? ফোন দেখো নি? আসলে আমি একটু কাজের চাপে ছিলাম তো, তাই খেয়াল করতে পারিনি। বলো। ফোন দেখতে পাও আর না পাও, তুমি এক্ষুনি আমার বাসার সামনে আসবা। তোমার সাথে অনেক জরুরি কথা আছে আমার, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। কি হয়েছে হঠাৎ এই সময় এভাবে ডাকলে? এই জরুরি কথা আছে বলেই তো আসতে বলেছি। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মানে এসব কি বলছো তুমি? মানে আবার কি? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি বাবার সাথে দেখা করো, কিন্তু তুমি কখনো আমার কথা শোনোনি। তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, আমিও দিনের পর দিন বাবাকে মিথ্যে কথা বলে যাচ্ছি। বাবা আমার আর কোনো কথা শুনবে না, উনি ওনার সিদ্ধান্ত আমাকে বলে দিয়েছে।
উনি যাকে পছন্দ করেছে আমাকে তার সাথে বিয়ে দেবে, কিন্তু দীপ্ত আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমার মরে যাবো। প্লিজ কিছু করো প্লিজ। তোমাকে যে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আখি। বিগত 3 মাস ধরে আমার কোনো চাকরি নেই, চাকরিটা চলে গেছে। তুমি জানো প্রতিদিন অফিসের নাম করে বাসা থেকে বেরোই, কেউ জানে না যে আমার চাকরি নেই। টিউশনি করে সংসারের খরচ চালাচ্ছি, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিতে পারছি না। আর এই অবস্থায় যদি তোমার বাবার কাছে আমি যে তোমার আর আমার বিয়ের কথা বলি, মানবে তো না, উল্টে রেগে তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। আখি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি একটা না একটা চাকরি পেয়েই যাব। দীপ্ত তুমি কি পাগল? তুমি আমার কাছে সময় চাচ্ছ? আমি আজকে কিভাবে তোমার সাথে দেখা করতে আসছি জানো, আর তুমি এখন আমার কাছে সময় চাচ্ছ? আর সময় নেই। আমি কি করবো আখি, আমার বর্তমান অবস্থা তো তোমাকে বললাম, তাও তুমি বোঝার চেষ্টা করছো না। আমি এখন কি করব? বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝে গেছি। আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। আসলে তোমার ছেলেরা এরকম, তোমরা কিন্তু ভালোবাসতে জানো, ভালোবাসার মর্যাদা রাখতে জানো না। আমার ভুল হয়ে গেছে তোমাকে ভালোবেসে, তোমার মতো ছেলে আমার জীবনে আসছে, এটা সব থেকে বড় ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমার এই মুখ তুমি আমাকে দেখাবা। দাঁড়া, আসছে। বাবা আসছে, শোন না। এই এত রাত করলি কেন? এই দীপ্ত, দীপ্ত ঘোর, এই ঘোর এদিকে। বাবা ও মা, তুমি ডাকছিলে? আমি একটু অন্যমনস্ক ছিলাম, আসলে অফিসে অনেক চাপ তো, তাই খেয়াল করতে পারিনি। আর তুমি এত রাতে জেগে আছো কেন? আমি না তোমাকে বলেছি যে ঠিক সময় মতো ঘুমাবে? তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। রাত জাগবো না তো কি করব? আমার ছেলেটা কত পরিশ্রম করে, সারাটা দিন এই সংসারের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, আর রাত ভোর বাইরে থেকে আসছে। খাওয়া দাওয়া কখন কি করে, কোথায় কি হয় না হয় আমি কিছুই জানি না। তাছাড়া দেশের অবস্থাও ভালো না, এ সময় তুই সারা সারা রাত বাইরে থাকলে আমার চিন্তা হয় না বুঝি? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি ছোট আছি নাকি? আমি বড় হয়েছি না? আর আমি একটা চাকরি করি, এই পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপরে থাকে। আমি যতই রাত করে ফিরি, তুমি তোমার সময় মতো ঘুমাবে, আর আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি চলো, ঘুমাতে চলো। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর ভাববো না, খেতে চল আয়। মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি ঘুমাতে যাও, আমি তো একটু টায়ার্ড, আমি গেলাম। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমার এই মুখ তুমি আমাকে দেখাবা। আমার ফোন ধরতেছো না, আমার ফোন ধরতেছো না। এই, তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? হ্যাঁ, আমার ফোন রিসিভ করতেছো না কেন? খুব সাহস হয়ে গেছে না তোমার? আমার ফোন কেটে দিচ্ছ। আমার সাথে এরকম কেন করলে? কেন করলে আমার সাথে এরকম? তুমি একটা কাপড় হইস তুমি একটা। আমি নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে যেটা থাকতে পারবো না। কি চাইছিলাম আমি তোমার কাছে? শুধু চাইছিলাম যে সারা জীবন আমার সাথে থেকো, আমাকে ভালোবেসে। তুমি সেটা আমাকে দিতে পারোনি। কেন দিতে পারোনি জানো? কারণ তুমি একটা কাপুরুষ একটা। আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ। কথা বলতেছো না কেন? আমি খুব ভালো করে জানি তুমি আমার সব কথাই শুনতে পাচ্ছ। এখন তোমার মুখে কেন কথা নেই? হ্যাঁ? আমি তোমার সাথে রাগ করে অভিমান করে চলে আসছি, তুমি একবারও আমাকে ডাকোনি, একবারও আমাকে বলোনি যে যেও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকবো সারা জীবন, একবারও বলোনি। কেন বলোনি? কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ তুমি? হ্যাঁ দীপ্ত, হ্যালো। মীরা, তুমি সত্যি কথা বলেছো। আমার মতো ছেলেকে ভালোবাসা তোমার ভুল হয়েছে। আমার মতো ছেলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমার মতো যদি পরিবারের বড় সন্তান হতে, তাহলে তুমি বুঝতে যে দায়িত্ব কত বড় জিনিস। সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কথা ভাবার সময়টাও ভুলে গেছি। ভালো হয়েছে তুমি আমার জীবন থেকে চলে গেছো, না হলে তোমার জীবনটাও নষ্ট হয়ে যেত। তুমি সবসময় ভালো থেকো। আমি না হয় সবার ভালোবাসার মধ্যে নিজের ভালো লাগাটাকে খুঁজে নেব। ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। কোনো ব্যবস্থা করতে পারছেন ডাক্তার সাহেব? জি, কোনো ব্যবস্থা করতে পারেন না ডাক্তার সাহেব? যেমনি হোক, যেভাবে হোক, আমার ছেলের জন্য কিডনির ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। যত টাকা লাগে আমি দেবো ডাক্তার সাহেব। তবু আমার ছেলের জন্য আপনি কিডনির ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। আমার ছেলেকে বাঁচান ডাক্তার সাহেব। জানেন, আমার ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না, আমার পরিবার বাঁচবো না ডাক্তার সাহেব। অন্তত একটা কিডনির ব্যবস্থা করেন ডাক্তার সাহেব, একটা কিডনির ব্যবস্থা করেন। আমার ছেলেকে বাঁচান ডাক্তার সাহেব। চাচা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমার হলো পোড়া কপাল। আমার একমাত্র ছেলে খুবই অসুস্থ ছিল না, ওই খুব সুস্থ ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতো, লেখাপড়া করতো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতো। হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। আমরা দ্রুত তাকে মেডিকেলে নিয়ে গেলাম। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে গেলো আমার ছেলের নাকি 2টা কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলে দিছে আমার ছেলেকে দ্রুত কিডনি না দিলে তারা বাঁচানো যাবে না। জানো বাবা, আমার বাড়ি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপর আমি অসহায়। আমার ছেলের বাঁচানোর জন্য আমি একটা কিডনির ব্যবস্থা করতে পারি নাই বাবা। বলো বাবা, আমার ছেলে আমার চোখের সামনে অল্প বয়সে যদি মৃত্যুবরণ করে, আমি বাবা হয়ে কিভাবে সহ্য করব? আমিও বাঁচবো না, আমার স্ত্রীও বাঁচবে না। আমি এখন হসপিটাল আমার বউকে কি বলবো বাবা? আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করো বাবা, করো। আপনার ছেলের ব্লাড গ্রুপটা কি? আমার ছেলের রক্তের গ্রুপ হলো ও পজিটিভ। ও পজিটিভ? হ্যাঁ। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার একটা কিডনি আমি আপনার ছেলেকে দিতে চাই। আমারও ব্লাড গ্রুপ ও পজিটিভ। কি বলছো তুমি? আর তোমার মাথা ঠিক আছে? আরে আমার ছেলেকে বাঁচানোর জন্য কিডনির খুব দরকার, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার ছেলের বয়সী আরেকটা ছেলেকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে
আমার নিজের সন্তানকে আমি বাঁচাতে পারবো না। আমি অত বড় পাষাণ বাবা নই বাবা। আঙ্কেল, আমার তো 2টা কিডনি, আমি পুরোপুরি সুস্থ। আর আপনার ছেলে মানে তো আমার ভাই, ওর 2টা কিডনি নষ্ট। এখন আমার একটা কিডনি যদি ওকে দিয়ে ওকে বাঁচানো যায়, তাহলে আমরা 2 ভাই বাঁচলাম। না 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 বাবা, সেটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার তো 2টো কিডনি, আর একটা কিডনিতেও মানুষ বাঁচতে পারে। তাছাড়া 2টা কিডনি থেকেও তো কোনো লাভ নেই। আমার সামনে আমার পরিবারের মানুষগুলো যদি কষ্ট পায়, তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমি কিডনিটা দিতে চাই। তাছাড়া আমি কিডনিটা এমনি এমনি দিচ্ছি না, বিনিময়ে যে মূল্যটা আপনি দিতে চেয়েছিলেন ওটা আমাকে দিন। আমি খুব অভাবে আছি। আর আপনার ছেলে তো আমার ভাই, আমার একটা কিডনি নিয়ে যদি আমার ভাইটা বাঁচতে পারে, তাহলে আমার খুব খুশি লাগবে, আর আমারও অনেক উপকার হবে। প্লিজ আঙ্কেল, আপনি না করবেন না। দরকার হলে আমি আপনার পায়ে পড়ছি। না না বাবা, তুমি এটা কি করছো? তুমি যদি আমার সমবয়সী হইতে না, তাহলে আমি তোমার পায়ে ধরে সালাম করতাম। তবে কি জানো বাবা, আমার মতো এরকম ভালো ছেলে লাখে একটা পাওয়া যাবে কিনা আমি জানি না। যেই ছেলে নিজের জীবনের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা করে তার শরীরের একটা অঙ্গ, একটা কিডনি বিক্রি করতে পারে। বাবা, তুমি আমার যে উপকার করতেছো, এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কখনো না। তবে বাবা, আজ থেকে তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম। তুমি তুমি সুস্থ হওয়ার পরে ম্যানেজার পোস্টে আমার অফিসে তুমি জয়েন করবা, আমি বলে দিলাম। কিন্তু বাবা, তুমি যা বলছো ভাইবা চিন্তা বলছো তো? হ্যাঁ আঙ্কেল, আমি সব কিছু ভেবেই বলছি। কিন্তু আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি যে আপনার ছেলেকে কিডনি দেব, সেটা আপনি কাউকে বলতে পারবেন না। না না বাবা, কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না তোমার কিডনি দিয়ে যে আমার ছেলেকে বাঁচাবা। এই কথা কেউ জানবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না, কেউ জানবে না। কি ব্যাপার? ও ফোন রিসিভ করতেছে না কেন? ও তো এরকম কখনো করে না। আল্লাহ, বিপদে পড়লো না তো? না, আমি আর থাকতে পারতেছি না, ওর বাসায় যাবো এখনই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, দীপ্ত বাসায় আছে? দীপ্ত তো বাসায় নেই। তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। আমি আছি। ও হ্যাঁ, দীপ্তর মুখে তোমার নাম অনেক শুনেছি। এসো এসো, ভেতরে এসো। আন্টি, ও যে 2 দিন ধরে বাসায় নেয়, কোথায় গেছে আপনি কিছু জানেন? না মা, দীপ্তর খবর আমি কি করে জানবো? আজ 2 দিন হলো দীপ্তর কোনো খোঁজ খবর নেই। এমনকি ওকে ফোন দিচ্ছি, ফোনে পর্যন্ত পাচ্ছি না। এমন তো হয় না কখনো যে ও আমাকে একদিনও না বলে বাড়ির বাইরে থাকে না। কোথায় যে গেল ছেলেটা, আমি বুঝতে পারছি না আমার ছেলেটা কোথায় আছে। আসলে আন্টি, আমার সাথে ওর একটু ঝগড়া হয়েছিল তো, তা আমি ভেবেছিলাম যে ও আমার উপর রাগ করে ফোন টোন অফ করে মনে হয় বাসায় বসে আছে। কি বললে? তোমার সাথে ওর ঝগড়া হয়েছে? এসব বিষয়ে তো আমি কিছুই জানি না। আমিও তো বুঝতে পারছি না, ও 2 দিন ধরে এভাবে বাসার বাইরে, ও তো এর আগে কখনো এরকম কিছু করেনি। হায় হায়, তাহলে আমার ছেলেটা কোথায় গেল? এই মুহূর্তে কোথায় আছে? এমনিতে তো দেশের অবস্থা ভালো না,
হ্যাঁ, তারপরে আমার ছেলেটার কোনো খোঁজ খবর নেই, আমি এখন কি করি? সবকিছু আমার জন্য হয়েছে। আমি যে তোর সাথে ঝগড়া না করতাম, ওইভাবে রাগ করে বাসা থেকে চলে যেত না, সবকিছু আমার জন্য হয়েছে। আমি ওকে যে কথাগুলো শুনিয়েছিলাম, এগুলো কথা কোনো ছেলেই মেনে নিতে পারল না। সেই জন্য আমার উপর রাগ করে সবার থেকে দূরে চলে গেছে। মা, কোথায় তুমি? তুমি? ওর কথা বাদ দে, আগে তুই বল, তুই এই 2 দিন কোথায় ছিলি আর তোর ফোন বন্ধ কেন? আরে মা, রাগ করো না, বসো তো, আমি সব বলছি। আসলে আমি একটা প্রজেক্টের কাজে ছিলাম, তোমাকে বলেছিলাম না, সেটা আজ কনফার্ম হয়ে গেছে। আর এই নাও অ্যাডভান্স মানি। অ্যাডভান্স মানি? এত টাকা? হ্যাঁ মা, 5 লাখ টাকা। প্রজেক্টটা অনেক বড় না, তাই অ্যামাউন্টটাও বেশি। এই টাকাটা পেয়ে ভালোই হলো, আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে, সব কিছু কিনতে পারবো, বাজারঘাট করতে কোনো সমস্যা হবে না, ঘর ভাড়ার বকেও শোধ হয়ে যাবে, আর হাসানের বাইকটাও কিনে দিতে পারবো, বোনের জন্য শপিং করতে পারবো। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, হাসান আর জুইকে তো দেখছি না, কোথায় গেছে? হাসান, জুই, এদিকে আয়। কি রে, এখন রাগ কমেনি? আচ্ছা দাঁড়া, মা টাকাগুলো দাও তো। তোর বাইক কিনতে কত লাগবে জানো? 3 লাখ। আচ্ছা ধরো, এই 1 2 3, ধর, আজই যে বাইক কিনবি। ভাইয়া, এত টাকা? এই টাকা দিয়ে তো আমি আমার পছন্দের বাইকটাই কিনতে পারবো। জানো, আমার বন্ধু বান্ধবরা আমাকে কখনো মজা করে কথা বলবে না, বলবে না যে ভাঙা একটা খটখটি গাড়ি নিয়ে ভার্সিটিতে আসছে। আমি সুন্দর একটা বাইক আজকেই কিনবো। ভাইয়া, তুমি কত ভালো। ভাইয়া, তুমি ওরে এতগুলা টাকা দিলে, আমাকে কিছু দিবা না? এই, তোকে না সেদিন মোবাইল কিনে দিলাম, চিন্তা করিস না, মার কাছে টাকা দিয়ে আছে, তোর যা লাগবে মায়ের কাছ থেকে নিয়ে নিস। আচ্ছা, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি যে রেস্ট করি, তোমরা থাকো। যাক, ভালোই হয়েছে, আমার ছেলেটার অনেক বড় কাজ পেয়েছে। কিন্তু আমি তো জানতাম না যে ওর এরকম কোনো প্রজেক্টের কোনো কথাবার্তা চলছে। ও তো আমাকে কোনো কিছু জানায়নি, হুট করে এরকম প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল, অ্যাডভান্স টাকাও পেয়ে গেল, আমি তো কিছু বুঝতেই পারছি না। তাই এটা কার ফোন রে? মা, এটা তো ভাইয়ার ফোন। রিসিভ কর। হ্যালো দীপ্ত, তুমি বাসায় ঠিকঠাক মতো পৌঁছেছো তো? এদিকে দেখো না, তোমার আন্টি তোমার জন্য কত টেনশন করতেছে। শোনো বাবা, তুমি বাসার থেকে কিছুদিন বের হবা না, ফুল রেস্টে থাকবা, আর ঠিকঠাক মতো ওষুধ খাবা। তোমার যদি যখন যা কিছু দরকার হবে আমাকে জানাবা, হ্যাঁ, আমি তোমার বাসা পৌঁছায় দেব। আর শোনো বাবা, তোমার শরীরে কিন্তু আগের মতো 2টা কিডনি নেই। একটা কিডনি আছে, আর ওই একটা কিডনি দিয়ে খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে বাবা। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কে ফোন দিয়েছে? আপু, ভাইয়া না। আরে ভাইয়া, কি কথা বলছিস না কেন? বল। তোমরা কি জানো এই টাকাগুলা ভাইয়া কোথা থেকে পাইছে? আরে আজব তো, বুঝলাম না তুই কান্নাকাটি কেন করছিস। ভাইয়া এই টাকা কোথায় পাইছে সে তো নিজেই বলছে, নতুন একটা প্রজেক্ট ধরছে, ওইখান থেকে এই টাকা নিয়েছে। আমাকে দেখছিস না টাকা দিছে কেন? বাইক কেনার জন্য। না না, ভাইয়া এই টাকাগুলা নতুন প্রজেক্ট থেকে পায় নাই। তোমাদের কাছে ভাইয়া মিথ্যা কথা বলছে। ভাইয়া, তুই যদি জানতি না যে এই টাকাগুলা ভাইয়া কোথা থেকে পাইছে, তুই জীবনে ওই টাকায় হাত দিতি না, কোনোদিনও দিতি না। তাহলে কোথা থেকে টাকা পেয়েছে তোমাদের ভাই? বলো, বলছো না কেন? ভাইয়া তার কিডনি বিক্রি করে দিয়েছে, সেই কিডনি বিক্রি করার বিনিময়ে ভাইয়া এই 5 লাখ টাকা আমাদের এনে দিয়েছে। কি কি বলো তুমি এসব? তোমার ভাই কিডনি বিক্রি করছে? এই, তুই শুধু কাঁদছিস কেন? খুলে বল, খুলে বল কি হয়েছে?
দাঁড়া। একটু আগে যে ফোন দিয়েছে না, তার কাছে আমার ভাইয়া কিডনিটা বিক্রি করেছে। কিডনি বিক্রি করে এই টাকাগুলো নিয়ে আসছে। আমি বিশ্বাস করি না, আমি কখনো এটা বিশ্বাস করি না। আমার দীপ্ত কোনোদিনও টাকার জন্য ওর কিডনি বিক্রি করতে পারবে না। তুমি এটা প্রমাণ করতে পারবে? পারবে প্রমাণ করতে? ঠিক আছে মা, আমার কথা তো তোমাদের বিশ্বাস হচ্ছে না। চলো রুমে চলো, তোমাদের প্রমাণ দিচ্ছি। আসো আসো। আর লুকিয়ে লাভ নেই দীপ্ত, তোমার সত্যিটা আমরা সবাই জেনে গেছি। তুমি এই 2 দিন কোথায় ছিলে, আর তোমার কাছে এতগুলো টাকা কিভাবে আসছে আমরা সবাই জেনে গেছি। আমি তো তোমাকে বলেছি আমি অফিসের কাছে 2 দিন বাইরে ছিলাম। আর এই টাকাগুলো তার অ্যাডভান্স মানি। তাই না? অফিসের কাজে আর 1 বছরের অ্যাডভান্স পেয়ে গেছো। তাহলে এটা কি, এটা কি তাহলে? এই প্রজেক্টের জন্য তুমি 5 লাখ টাকা পেয়েছো, তাই না? দেখেছেন আন্টি, আপনার ছেলে কিভাবে আপনাদেরকে টাকা এনে দিয়েছে? ছি দীপ্ত, ছি। আমি কখনো ভাবতেও পারিনি তুই এতটা নিচে নেমে যাবি। তুই যে আমার ছেলে হয়ে এত বড় মিথ্যা কথা বলবি, তা তো আমি ভাবতেও পারিনি। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার সংসারে না হয় একটু অভাবই ছিল, তাই বলে তুই তোর কিডনি বিক্রি করবি? হায় আল্লাহ, আমার ছেলের কিডনি বিক্রি টাকা দিয়ে আমাকে ভাত খেতে হবে। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ। মা, তুমি এসব কি বলছো? তুমি মরার কথা কেন বলছো? তোমাকে না কতবার বারণ করেছি এই মরার কথা বলবে না? শুনলে আমার বুকটা খালি হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে মা, আমি এই কিডনিটা বাধ্য হয়ে বিক্রি করেছি। বিগত 5 মাস ধরে আমার কোনো চাকরি নেই। আমি সেটা তোমাদের কাউকে বুঝতে দিতে চাইনি। আমি চেয়েছি সংসারটা ভালোভাবে চলুক, কারো যেন কোনো কষ্ট না হয়। আমি তো চাই সবসময় তোমরা ভালো থাকো। আমার এই ছোট আত্মত্যাগের মাধ্যমে যদি তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, তাহলে আমি এই একটা কিডনি নিয়েও সুখে শান্তিতে বাঁচতে পারবো। ভাইয়া, আমি জানি আমি তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছি এটা ক্ষমার অযোগ্য। আসলে আমি বুঝতে পারি নাই। আমি অনেক কিছু তুমি না চাওয়াতেই দিয়েছো। আসলে হুট করে কখন কি বলে ফেলি আমি নিজেও জানি না। আর ভাইয়া, আমি কখনো তোমাকে বোঝার চেষ্টা করি নাই, বুঝতেও পারি না যে তুমি আমাদেরকে কতটা ভালোবাসো। আজকে বুঝতে পারলাম তুমি তোমার জীবনের থেকে আমাদেরকে অনেক বেশি ভালোবাসো। ভাইয়া, আমি আর তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না ভাইয়া। ভাইয়া, আমার বাইক কিনা লাগবে না ভাইয়া। তোমার এই কিডনি বিক্রি করা টাকা দিয়ে আমি বাইক কিনতে চাই না ভাইয়া। মাফ করে দাও ভাইয়া আমার। ভাইয়া, হাসান ভাই না ঠিকই বলেছে, তুমি না আমাকেও মাফ করে দাও। ভাইয়া, আমরা না সত্যি অনেক স্বার্থপর। আমরা এতটাই স্বার্থপর যে আমরা যখন যেটা আবদার করেছি, তুমি তোমার হাজার কষ্ট হলেও আমাদের সব আবদার পূরণ করেছো। তুমি যে আমাদের এত ভালোবাসতা এটা আমরা বুঝতে পারিনি ভাইয়া। সেই ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের দুজনকে তুমি আদর ভালোবাসা দিয়ে বড় করেছো, কখনো বাবার অভাব বুঝতে দাওনি। ভাইয়া, আমাদের না আর কোনো আবদার পূরণ করতে হবে না তোমার। আমরা আর কোনো কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না। আমরা না 2 ভাই বোন মিলে একটা জব করব। জব করার পর যখন অনেক টাকা ইনকাম করব, তখন না ভাইয়া আমরা তোমাকে একটা কিডনির ব্যবস্থা করে দিব, ঠিক না ভাইয়া? আরে দূর পাগলি, কি সব বলছিস? তোদের কিচ্ছু করতে হবে না, তোরা তো তোদের ভুলটা বুঝতে পেরেছিস। আমি সব সময় চাইতাম যে তোরা আমাকে একটু বোঝ, যে তোদের ভাই তোদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আর একটা কিডনিতেও মানুষ বাঁচতে পারে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করেছি। দীপ্তু, তুমি আমাকে তো কিছু বললে না, আমার সাথে তো কথা বলছো না। আমি কোন মুখ নিয়ে তোমার সাথে কথা বলবো?
তুমি তো জানো আমার একটা কিডনি নেই, গত 3 মাস ধরে আমার কোনো চাকরিও নেই। আমার মতো বেকার আর হতভাগার সাথে তোমার থাকা সাজে না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দীপ্ত, তুমি জানো আজকে আমি কেন এসেছি? আজকে আমি বাবাকে বলে দিয়েছি যে আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব, আর বাবা যদি জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেয় আমি বিয়ে করবো না, দরকার হলে আমি মরে যাব। আর বাবা বাবা শেষমেশ রাজি হয়েছে, তোমার আমার বিয়েতে আর কোনো সমস্যা নেই। আর তুমি এটা কি বলবে? তোমার একটা কিডনি নেই, তোমার চাকরি নেই, সেজন্য আমি তোমার জীবন থেকে চলে যাব? কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমার মনটাকে ভালোবাসি, তোমার শরীরকে ভালোবাসি না। তুমি একটা অসহায় মানুষকে তোমার নিজের কিডনি দিয়ে তাকে একটা নতুন জীবন দিয়েছো। এরকম মহৎ কাজ কয়জন করে? আর এরকম মহৎ মানুষ কয়জন তার জীবন সঙ্গী হিসেবে পায় বলো? আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষ আমাকে এত ভালোবাসে। আখি, আমি সত্যিই বুঝতে পারিনি আমি যাকে ভালোবাসি তার মন এত বড়। আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। বিয়ে করবে আমাকে? ও কি বলবে রে? বিয়ে তো আমরা তোদের করাবো। এই নে, তোদের দুজনের হাত এক করে দিলাম। অনেক তো পালিয়ে পালিয়ে প্রেম করেছিস। ভাইয়া, আমাদের জন্য তুমি অনেক কিছু করেছো, এখন তোমার বিয়ের সমস্ত দায়িত্ব আমাদের। খুব দ্রুত তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। হয়েছে হয়েছে, তাই তাড়াতাড়ি চল, মিষ্টি কিনে বেয়ার বাসা যাবো। হ্যাঁ তুমি আমার অপূর্ণ জীবনকে পূর্ণ করে দিয়েছো। Sorry. It's okay.